program the director, Professor M.A. Mannan, my respected all the student come doctors. I know you are my student and also the intern doctor. It's the first time I just in this hospital I delivered the today's session. কিছু বোঝার জন্য আমি বাংলা বলবো, কিছু ইংলিশ বলবো, ঠিক আছে? অনেক সময় মোস্ট অফ দ্য বাংলাদেশি প্লাস আর কিছু ইন্ডিয়ান, হ্যাঁ, মোস্ট অফ দেম। সো কিছু বাংলা ইংলিশ মিক্সড করবো, হ্যাঁ? তোমরা তো বাংলা বুঝো না, ঠিক আছে? The today's workshop is first of identify two things. One is basic life support and another is advanced life support. Today we'll discuss about the basic life support. And we are thinking that basic life support CPR is not a CPR. It's known as basic life support. It's not CPR and also AED. AED. It's a new things and it will be demonstrated by Sujon Das. So CPR, why we will do the CPR? It must stop the heart. It's known as cardiac arrest. There are things that happens last 1 month back. You know, the Tamim Iqbal, Bangladesh, the one of the best opening cricketer. He recovered from this cardiac arrest by CPR. All arrangement is set for patient's shift to the Dhaka because of for life survival. But helicopter is thank you for আমাদের ডক্টর সবাই চেনো তোমাদের স্যার প্রফেসর সেলিম আহমদ স্যার. He is the specialist of this subject, but I just demonstrate this session. Any question regarding the CPR or any cardiac event, he will give the answer this question. So আমি যেটা বলতেছিলাম যে তামিম ইকবাল তাকে শিফট করার জন্য হেলিকপ্টার রেডি করা হয়েছিল, ঢাকা শিফট করবে, কিন্তু দিস দ্য বেস্ট ডিসিশন। কেন? ওই সময় তাকে যদি সিপিআর দেওয়া না হইতো, লোকাল যে হসপিটাল না হইতো, সে কিন্তু মারা যেত। সো দিস দ্য বেস্ট ডিসিশন। সো look this video. The Indian student, do you know him? He is our best operator in Bangladesh. Bangladesh thinking boundaries, thinking maximums. He is our proud and আমার মনে হয় বাংলাদেশ সবাই তাকে পছন্দ করে। সো এই ভিডিও দেখার উদ্দেশ্য হচ্ছে মানে এই একটা এক্সাম্পল যে আসলে এই বাংলাদেশে এই ভিডিও দেখার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে সিপিআর অ্যাওয়ারনেস কেন হয়েছে শুনেন, এটা আবার শুনি আমরা। তামিমের দ্বিতীয় ইনিংসে দুটো নাম মনে রাখাই লাগে। প্রতিটা মুহূর্তের লড়াই, যাদের ঘড়ির কাঁটার সঙ্গে শেষ চেষ্টা বলে কিছু একটা করে ফেলে, আর এতেই তামিম ইকবাল চোখ খোলে। সবশেষ প্রিয়তমরা হাত ছেড়ে বেঁচে গেছে। তামিমের বড় ভাই বলছিলেন তিনি নাকি ওই 40 মিনিট কখনোই ভুলতে পারবেন না। সারা দেশের মানুষের কাছে যা কয়েক ঘন্টা। ওই মুহূর্তে যখন দমটা বন্ধ হয়ে গেছে, সেটা ফেরানোর দায়িত্ব নেন ডক্টর মনিরুজ্জামান মারুফ। অনেকেই জানতে চাই কি তার পরিচয় পেরিয়ে মনিরুজ্জামানের এই সফলতা পুরো দেশের, গোটা জাতির। ছোট করে বললে এই সফলতা সাভার থেকে প্রায় 350 কিলোমিটার দূরে একটা মফস্বল এলাকার, যেখানে লোকটার জন্ম। ডক্টর মনিরুজ্জামান মারুফ তামিমকে নিয়ে যিনি শেষ চেষ্টা করে গেছেন। স্রষ্টা জেলার ভাঙবাড়িয়া গ্রামে বেড়ে ওঠা সেই ডক্টর। তাহলে জানতে হবে ওই মুহূর্তের ঘটনা। ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতা, হৃদ কার্যক্রম বন্ধ হয়ে আবারও ফিরে আসা, এর মাঝে দুটো নাম খুব বেশি সেলিম আহমদ স্যার, মান্নান স্যার রিং লাগাচ্ছি,
হার্ট অ্যাটাক নিয়ে আসছে, সিপিআরও দিচ্ছে, হয়তো নিউজ হচ্ছে না, কিন্তু আমি এর একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা এক্সাম্পল, এটা থেকে শেখা উচিত যে আসলে সিপিআর ইম্পর্টেন্সটা কি। এখন বাংলাদেশে সবাই দেখবেন সিপিআর সেন্টার খোলা শুরু করছে। সো এটা আগেও ছিল, বাট এবার হাইলাইটস অনেক। সো এই জন্য আজকের ওই ঘটনা থেকে আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামে যে আয়োজন। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই তামিম ইকবাল, তাকে কতক্ষণ এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। তাকে কিন্তু দেওয়া হয়েছে 22 মিনিট সিপিআর। আমরা অনেকে ভাবি 1-2 বার দেওয়ার পর 3 বার দেওয়ার পরে এই রোগী শেষ হয়ে গেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, দিস টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কতক্ষণ দিব সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং তাকে 3 বার ডিসি শক দেওয়া হয়েছে। আমরা অনেক সময় হাল ছেড়ে দিই, 1-2 বার দিয়ে থাক, আর মনে উঠবে না। সো এটা থেকে লার্নিং কিন্তু এই ভিডিও থেকে এটি। তাহলে আমরা এখন বেসিক সায়েন্সে চলে যাই, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কার্ডিয়াক অ্যারেস্ট। আমি জাস্ট ট্রাই অল্প সময় যাতে শেষ করা যায় সেটা বলাই ট্রাই করবো আজকে। কার্ডিয়াক অ্যারেস্ট ইজ when heart suddenly stop. When the heart is stopped, all the organ is affected, mainly in the brain, because only 3 to 5 minutes. If you do not start the CPR, there is chance of brain death. Among brain, patient is survive, but brain is hypoxic injury. It's very dangerous. Patient may persist in vegetative state. All patient is muted. Patient convulsion, intellectual disability, memory impairment. So so first of all, we have to save our brain. So sometimes 3 minutes, sometimes 5 minutes, but in practically we just 5 to 10 minutes also. I found a patient recover. Next, what is the causes of the cardiac arrest? Many causes, but the basic is the arrhythmia. Why arrhythmia? Ventricular tachycardia, ventricular fibrillation, or asystole. Main is the coronary artery disease, heart disease. That is MI, acute MI. So most of the cases. And another is congenital heart disease, valvular heart disease. Sometimes valve aortic stenosis, cardiomyopathy, hypertrophic obstructive cardiomyopathy. This is the mode 2 disease. There is sudden cardiac death occur. So you have to mind it. And most of the cases, I got a patient comes with electrical shock injury. Most of them die because electrical impulse go into the SA node, AV node, arrhythmia is die because of ventricular fibrillation. So it is common, and also drowning, and respiratory distress. Any respiratory distress, hypoxia, oxygen is reduced, cardiac wall is not supply, is arrhythmia and arrest. In case of COVID infection, we got lots of patients in the ICU. Hypoxia, patient is talking with us, but patient is in the morning sudden death because oxygen is reduced, sudden death. So respiratory distress should be mind. And this is the very easy to remember, that age 6H60. Hypovolemia, any shock, the hypovolemic, cardiogenic, any shock. Hypoxia, already I told, hydrogen acidosis, hypokalemia, hypothermia, hypoglycemia. Because of hypoglycemia, there is sudden death occur because of in glucose is reduced, there is simple overactivity, autonomic activity, tachycardia, and hypoglycemic injury in the brain, and cardiac arrest occur. So should be mind. And toxin, tamponade, tension, pneumothorax, thrombosis, pulmonary embolism is not lost of things. This is very important. If all the patient will give the CPR or shock, very important. Shockable is only VT and VF. VT is ventricular tachycardia, ventricular fibrillation. If pulse is present, blood pressure is present, not give the CPR, not give the shock. Very important. If pulseless, no BP, you can start the shock. In case of asystole, pulseless electrical activity, you not give the shock. Look at this ECG. This is pulseless electrical activity. Patient has no BP, no pulse, but some ECG show like this. This is electromechanical decision. There is no contraction of the heart, but there is some electrical activity.
This is asystole. Most of the cases we give the DC shock in these cases, but it will not recover. So when we will give the shock, these two ECG is very important. Lots of ECG, অনেক ECG আছে আসলে তুমি এত ECG থেকে পারবা না, কিন্তু এই দুইটা জিনিস তোমাকে এই লেভেলে জানতে হবে। তাহলে আমাদের ভিটি চিনতে হবে, ভিটি ভিএফ চিনতে হবে, জাস্ট এই দুইটা মনে রাখো। এখন বলতে পারো স্যার আমি তো আসি গ্রামের মধ্যে, ভিলেজ, ইসিজি নাই, আমি কেমনে দেখবো, মনিটর নাই, কি কেমনে দেখবো? সো এটা তুমি তখন পারবা না। দিস ইজ ইন পেশেন্ট সেটিং, হসপিটাল সেটিংয়ে মনিটর থাকলে তখন দিতে পারবা। সো এটা কিন্তু যারা আইসিউতে কাজ করে বা সিসিউতে কাজ করে তাদের জন্য এটা। তো এই দুইটা ইসি তাহলে এটা কীভাবে চিনবো, এটা কীভাবে চিনবো? দিস ইজ ভেন্টিকুলার টাইকার্ডিয়া। তুমি দেখো আর ইন্টারভেলগুলো রেগুলার, এখন এখানে কোনো পি নাই, নো পি, রেট 150 থেকে 200-র উপরে, হ্যাঁ, মোর দেন 150/20। এটা হচ্ছে ভিটি। তুমি এরকম একটা ইসিজি পাইলা, সাথে পালস নাই, বিপি নাই, শক কীভাবে দিবে আমাদের সুজন ইনস্ট্রাক্টর আছে, শিখিয়ে দিবে। এইটা যদি পাও, এই সিটা চিনে রাখো। দেখো আর গুলা উল্টাপাল্টা না, একটা উঁচা একটা নিচা, একটা ওটার নিচা, কোনো রিদমই কোনোই নেই। এরকম যদি পাও, স্টেট ডিসি শক দিয়ে দিবে। তাহলে কার্ডিয়াক যে অ্যারেস্ট এনি এজে হতে পারে। তাহলে তুমি কেমনে বলবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে? সেটা হচ্ছে দের ইজ নো ওয়ার্নিং। মোস্ট অফ দ্য কেসে কার্ডিয়াক অ্যারেস্ট ইজ নো ওয়ার্নিং সাইন, বুঝবে না। হঠাৎ করে কি আমরা অনেক সময় আইসিউতে রাউন্ড দিই, সিসিউতে রাউন্ড দিই, দেখতে দেখতে রুগী দিকে অ্যারেস্টে চলে গেছে, হ্যাঁ, তো সে বলে কে আসবে না। তবে হ্যাঁ, অনেক সময় সিগনাল দেয় যে এমআই হয়েছে, এমআইয়ের পরে আস্তে আস্তে আমরা চিন্তা করি যে কোনো অ্যারেস্টে যাবে, তারপর প্রলং কিউটি হয়, এরকম হয়। তো সো তোমাদের এনি টাইম হতে পারে সাডেন কলাপস, পড়ে গেছে, আনরেসপন্সিভ টু টাচ সাউন্ড। এই আমরা জিজ্ঞেস করি, আপনার সে কোনো উত্তর দিচ্ছে না, অ্যান্ড নট ব্রিদিং, শ্বাস নাই, অথবা গ্যাসপিং থাকতে পারে। তোমরা গ্যাসপিং কেউ দেখছো? গ্যাসপিং কেমন হয়? তোমরা ইন্টারনাল লাইফ, তোমরা আইসিউতে যাবা, যারা আইসিউতে থাকে ওরা রেগুলার দেখে, জাস্ট মৃত্যুর আগে যে একটা শ্বাস নেই দেখবা এরকম, বা বিপি নাই, পালস নাই, কিন্তু শ্বাস নিচ্ছে, দিস ইজ গ্যাসপিং। এটা দেখবা, এটা আসলে না দেখলে শিখতে হবে না, হ্যাঁ, এটা দেখবা আইসিউতে গিয়ে। সো এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট, আমরা এবার চিনবো। এখন একটা কোশ্চেন আসে, কার্ডিয়াক অ্যারেস্ট কি, হার্ট অ্যাটাক কি, আর স্ট্রোক কি? আমরা জানি তোমরা সবাই পারো, কিন্তু প্যাচটা তখনই লাগে। হার্ট অ্যাটাক হচ্ছে তোমার ইটস এ ভাস্কুলার সার্কুলেশন সমস্যা, আর কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সমস্যা, আর ব্রেন স্ট্রোক তো ব্রেনের মধ্যে হয়। সো এটা তোমার কোনো প্যাচ লাগাবো না, ঠিক আছে? দিস ইজ মানে সবসময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর আর কার্ডিয়াক অ্যারেস্ট তিনটা কিন্তু তিন জিনিস। আমরা সবাই খালি জানি হার্ট অ্যাটাক নিয়ে সবাই ব্যস্ত, সবাই যাও চেস্ট পেন হয়েছে রিং পরাও, নাকি থ্রম্বোলাইসিস করো, সিসিতে ভর্তি করো, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে কেউ খুব মানে সবার চিন্তা ভাবনা কম, কিন্তু মারাই গেছে বা মরে যাবে। কিন্তু এই কার্ডিয়াক অ্যারেস্ট থেকে আমাদের অ্যাটলিস্ট 10 জন থেকে একজন সেভ করা সম্ভব। সো এই জন্য কিন্তু আজকের সিপিআর যে কোর্স। তাহলে আমরা কি করবো আমরা সবাই জানি, এয়ারওয়ে ম্যানেজমেন্ট করবো, ব্রিদিং করবো, সার্কুলেশন করবো। এই সার্কুলেশনটার জন্য আজকে আমরা এখানে আসবো চেস্ট কম্প্রেশন, আর এয়ারের জন্য আমরা মাউথ ব্রিদিং করবো। ধরো তুমি হসপিটালে আসো আর একটা গ্রামে আসো, গ্রামে তো আর তুমি আবু বেগ পাবা নাই, তাহলে মাউথ টু মাউথ ব্রিদিং সেটা শিখিয়ে দিবে আজকে, আর সার্কুলেশন তুমি কম্প্রেশন দিবা। এই দুইটা জিনিস আজকে শিখবো। আর এখন একটা জিনিস মনে রাখো, নতুন কিন্তু আমাদের আগে আমরা শিখছি এবিসি, এখন কিন্তু ডিআরই যোগ হয়েছে, জানো এটা? আমি ক্লাসে প্রায় বলি এই ডিসএবিলিটিটা, এটা আমার সাবজেক্ট যোগ হয়ে গেছে। আগে ছিল এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন অ্যান্ড ডিসএবিলিটি বা নিউরোলজিক্যাল আমরা দেখবো, পিপল দেখবো, রুগীর জিসিএস চেক করি, প্ল্যানটা দেখি। সো এটা কিন্তু আমাদের কাছে যোগ হয়ে গেছে। আর এই হচ্ছে তুমি একটা রুগী আছে, এখন তুমি আমার এইটা এখানে কেন দরকার? রুগী তোমার শার্ট পরা আছে, জামা পরা আছে, এখন তুমি ডিফিব্রিলেটর দিবা, চেস্ট কম্প্রেশন দিবা, তুমি যে কাপড়টা আমার না খুলে হবে। সো এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো এখানে এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড হার্ট অস্কাল করবা, সো এক্সপোজারটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দিস ইজ দ্য সামারি অফ আজকের এই চারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই চারটা আমাদের ইনস্ট্রাক্টর সুজন সুন্দর করে দেখা দিবে, আমি জাস্ট একটু বলি। এটা হচ্ছে ডিআরএস এবিসিডি, মনে রাখবা, জাস্ট ভেরি ইজি। ডেঞ্জার কোথায় আছে, সে পানির মধ্যে আছে নাকি আগুনের সামনে মাঝখানে আছে, তাকে তুমি ডেঞ্জার থেকে সরাই নিয়ে আসবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে রেসপন্সিভ, তাকে তুমি জিজ্ঞেস করবা আর ইউ ওকে, তাকে ধাক্কা দিবা।
আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? তারপর তুমি শরীরে জাকি দিবা। এখন আমরা যেই ভুলটা করি, সিপিআর রোগী আনকনসিয়াস, সব আনকনসিয়াসকে ধরে ধরে সিপিআর দিবা, তাহলে আমাকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। তার ব্রিদিংটা আছে কিনা, হ্যাঁ, ব্রিদিং সে নিচ্ছে কিনা, আর একটা হচ্ছে বিবি পাস আছে কিনা। নেক্সট হচ্ছে তুমি একা তো পারবা না, বলবে আপনার আশেপাশে কে আছে, কে আসেন, সবাই ইমার্জেন্সি খবর কল দেন, বা আপনারা সবাই আসেন, এটা করবো। আর হচ্ছে ওপেন এয়ারওয়ে ব্রিদিংটা টেকনিক দেখবা, সিপিআর শুরু করবো। আর এখন যেটা বের হয়েছে অটোমেটেড যে ডিফিব্রিলেটর, আমাদের হসপিটালে যেটা আছে হসপিটালের ডিফিব্রিলেটর, আর এখন আমার একটা নতুন অটোমেটিক, সে নিজে নিজে ডিফিব্রিলেটর, তোমার কিছু করতে হবে না, সে করবে। এটা সুজন আজকে দেখাবে। সো আমরা যেটা বললাম, অবশ্যই তুমি দেখবা লাইফ সাইন আছে কিনা, মানে আমি যেটা বললাম একটা রোগী অজ্ঞান আছে, কিছুই পাচ্ছ না, সিপিআর সিপিআর রেটটা কেমন দিবা? 3:30:2, জানো তো? তাহলে 30টা দিবা, দুইটা দিবা, দুইটা শ্বাস নিবা। এখন বলা হয় সাইক্লোশন ইজ দ্য বেস্ট। তুমি দেখো একটা মুখের দাঁত নাই, মুখে তুমি তোমার খারাপ লাগছে, অস্বস্তি লাগছে, তুমি মুখ দিয়ে শ্বাস নিবা, দিচ্ছ না, কোনো সমস্যা নেই, স্টার্ট দ্য সিপি, আমার সার্কুলেশন বাড়াই। আমি হইতে পারে এরকম দেখা গেছে আমি ওর সাথে মুখ লাগাবো না, কেমন হইতে পারে এরকম, কিন্তু তুমি যদি নাও দাও তুমি সার্কুলেশন চালা যাবে। এই জন্য আগে ছিল, আমরা যখন পড়াশোনা করছি 15:2 ছিল, মানে 15টা চাপ দিয়ে 2টা। এখন বলা হয়েছে থাক, আগে আমার সার্কুলেশন বাঁচাই, এখন 30 করা হয়েছে। এখন তারপর তুমি দেখতেছো এটা হচ্ছে না, এখন তুমি ডিফিব্রিলেটর নিয়ে আসবে। আমি কথাটা বলতে পারো, স্যার পড়াইছেন আমাকে বিটিভিএফ হলে দিতে, তা পড়াই না, বিটিভিএফ হলে দিবা, কিন্তু এখন তুমি কেমনে দিবা? দিবা এই কারণে, কারণ তুমি তো আর ইসিজি করতে পারো নি, তুমি ধরে নিবা বিটিভিএফ আছে, এইভাবে করে তুমি দিয়ে দিবা। আর তুমি যখন দেখলা এটা উনি বেঁচে আছে, মানে বেঁচে মানে কি বিপি আছে, 5 বছর রেসপিরেশন নিচ্ছে, তখন তুমি এই লাইনে চলে যাবা, তখন তুমি এবিসিডি করবা, তুমি আইসিইউতে পাঠাবা, ওরা ব্যবস্থা নেবে, কিন্তু তোমার কাজ হচ্ছে এইটুকু। তাহলে এটা হচ্ছে সিপিআর এইডি। এই মেশিনটা আজকে মানে এক্সটার্নাল যে ডিফিব্রিলেটর মেশিন, সেটা অটোমেটিক সেট করবা। তোমার এই যে এত বড় মেশিন নেওয়ার দরকার নেই, ছোট মেশিন। ইউজুয়ালি এটা শপিং মল, অল এয়ার অ্যাম্বুলেন্স সব জায়গায় আছে, এটা এয়ারপোর্টের মধ্যে তুমি এখন পাবা কই, ওখানে দেখবা ছোট করে ওদের সাথে লাগানো আছে। এই এইডিটা দেখাবে অটোমেটিক কেমনে শক দেয়, সেটা আজকে দেখবা। দিস ইজ দ্য মানে সামারি হচ্ছে, এটা তো অনেক বড় একটা জিনিস, এটা যারা কার্ডিওলজিস্ট স্যাররা খুব ভালো বলতে পারবে। তা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা প্রথমেই যদি এরকম একটা রোগী পড়ে যায়, এটাকে প্রথমে এটা 2 ভাগে ভাগ করবা। একটা হচ্ছে ইসিজি, এটা হসপিটাল সেটিংয়ে ইসিজি করবা, বিটিভিএফ আছে না নাই, নাকি অ্যাসিস্টল, নাকি পাস্টেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটাকে 4টা আলাদা করবা। এই 4টা ইসিজি আমার কাছে খুব দরকার। যদি এটা থাকে বিটিভিএফ, ইউ ক্যান স্টার্ট দ্য শক দিবা। ইন্টারেস্টিং হচ্ছে শক দিবা সিপিআর, শক সিপিআর আমরা যেটা করি শক দিয়ে বসে থাকি, এটা হবে না। তাহলে আমরা শক দিব, সিপিআর দিব 2 মিনিট, আবার দিব, যদি দেখে যে না আবার শক হবে, আবার বিটিভিএফ এখনো আছে, আবার শক দিব, আবার সিপিআর 2 থেকে 3 মিনিট, 2বার দেওয়ার পর তখন তুমি এপিনেফ্রিন যে অ্যাড্রিনালিন ইনজেকশন সেটা দিবা। তারপরে সেটা হচ্ছে না, আবার 3বার শক দিবা, তারপর আবার সিপিআর দিয়া ভালো হচ্ছে না, তখন অ্যামাইড্রন, লিডোকেন, এই বিটিভিএফ এর জন্য দিবা। এখন তুমি এটা পাইলা যে অ্যাসিস্টল, এটা এখানে দিবা কি, এখানে কিন্তু তুমি শক নাই, দেখছো যেটা বলছিলাম প্রথম, শক কিন্তু এখানে নাই। দিস ইজ দ্য লার্নিং টু দিস, এইটুকুই। এটা থাকলে তুমি তখন সিপিআর দিবা, এপিনেফ্রিন এগুলো দিবা। যদি আবার রিদম শক পেবে, যদি এরকম বিটিভিএফ চলে আসে, তখন তুমি শক দিবা, তার এক পর্যন্ত কোনো শক দিতে পারবে না। সো তখন সিপিআর দিবা, দিতে থাকবা, সিপিআর দিতে দিতে দিতে, যদি সে রিভার্স করলো, নাহলে তো নাই। কিন্তু এখন বলা হয় সিপিআর কতক্ষণ দিব, ইউজুয়ালি 20 থেকে 40 মিনিট পর্যন্ত দিতে থাকবে, 20 to 40 মিনিটস। না আমরা এই 5-10 মিনিট দিও মানে সবাই হয়রান হয়ে যায়, আসলে কিন্তু তা না, অনেক সময় রিকভার হয়। স্যারদের এক্সপিরিয়েন্স হতো, স্যার শেয়ার করবে লাস্টে, স্যারের কি পাইছিল সেটা আমরা স্যার থেকে শুনবো। তো এটা আমি জাস্ট সামারি, ওই সামারিটা এখানে দিছি। আমার কথা হচ্ছে 4টা ইসিজি যেন মিস না হয়, বিটি, বিএফ, অ্যাসিস্টল, পাস্টেস ইলেকট্রিক অ্যাক্টিভিটি, এই 4টা জিনিস মাস্ট मिस जाते ना हो। एक पूछा। नमस्कार, मैं हूं अजय देवगन। आपने हाल ही में कितनी बार सुना होगा कि किसी की मृत्यु अचानक कार्डियक अरेस्ट से हो गई। अगर कभी आपके सामने कोई अचानक कोलैप्स हो जाए या बेहोश हो जाए
तो सबसे पहले आप चेक कीजिए कि वो सांस ले रहे हैं या नहीं। अगर उनकी सांस बंद है और वो रिस्पॉन्स नहीं दे रहे हैं तो ये एक कार्डियक अरेस्ट है। अब आपको क्या करना चाहिए? सबसे पहले नजदीकी हॉस्पिटल में फोन करें और एक कार्डियक एम्बुलेंस बुलवा लें। अगर भीड़ जमा हो गई है तो बोलिए कि आपको CPR आता है और सबसे मदद की रिक्वेस्ट करें। उस व्यक्ति को एक हार्ड सरफेस पे लेटाएं। अगर आसपास कहीं AED मशीन हो तो मंगवा दें। अब आप जल्द से जल्द इस पोजीशन में आकर अपने हाथ ऐसे जोड़ें। पेशेंट के चेस्ट के बीचों बीच कंप्रेशन शुरू करें। आपका यही कंप्रेशन उनके खून को ब्रेन तक पहुंचाने का काम करेगा। याद रहे, कंप्रेशन 100 या 120 बार प्रति मिनट की स्पीड से करें। हर बार छाती को 2 इंच तक दबाएं और ऊपर आने दें। अगर AED मशीन आ जाए तो उसे चालू करें और पैड्स को पेशेंट पर लगाएं। मशीन के इंस्ट्रक्शंस को सुनें। Right, sir. No one should touch the patient. और शॉक दें। Shock applied. ये मशीन गलत शॉक नहीं दे सकती। आप चिंता न करें, पेशेंट को नुकसान नहीं होगा। एम्बुलेंस के आने तक CPR चालू रखें। अगर पेशेंट को होश आ जाए तो CPR देना रोक दें। हमारे देश में रोज कितनी जानें कार्डियक अरेस्ट से जा रही है। CPR से अगर इनमें से कुछ जानें भी बच जाए तो और क्या चाहिए? इससे बड़ा पुण्य क्या हो सकता है? नमस्कार। ঠিক আছে, যারা ইন্ডিয়া থাকো তারা তো অজয় দেবগন এটা দেখছি, তোমাদের এখানেও এরকম প্রচার করতেছে। তো যাই হোক, আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা স্টার্ট করেছি এখান থেকে, ইনশাল্লাহ এরা অনেক দূর যাবে আশা করি। এখন আমার সাবজেক্ট চলে আসি। CPR তো কার্ডিয়াক অ্যারেস্ট সার্ভাইভ হয়েছে, তুমি ব্যাক করে আনছো, তাহলে সমস্যা কী হতে পারে? তুমি রুগী আসে 10 মিনিট পর, আমরা মোস্ট অফ দ্য কেস ICU যে রুগীগুলো পাই, ওটি করার সময় দেখা যাচ্ছে রুগী সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। হসপিটাল থাকলে সুবিধা আছে, কিছু CPR তুমি পারবা, কিন্তু বাইরে হলে কিন্তু অনেক অ্যাম্বুলেন্সে হয়েছে, রাস্তা হয়েছে, ইটস ভেরি ডিফিকাল্ট। তাহলে চান্স অফ ব্রেন ইঞ্জুরি। আমি যেটা বলতেছিলাম, ব্রেন ইঞ্জুরি কী হতে পারে? তুমি CPR সাকসেসফুল, তুমি ভাবতেছো ফুল রিকভারি, নাও হইতে পারে। তাহলে কি নিয়ে আসতে পারে? রুগী দেখা যায় প্যারালাইসিস নিয়ে আসতে পারে। আমার কাছে অনেক রুগী আসে CPR পাইছে, পারসিস্টিভ ভেজিটেটিভ স্টেপ, তাকে আছে, কোনো কথা বলে না, এরকম হইতে পারে। তার কোয়াড্রিপ্যারালাইসিস, এটা হতে পারে। হেমিপ্যারালাইসিস, সেটা হতে পারে। মোস্ট অফ কেসে দেখি আমি মেমোরি লস, হাইপোক্সিয়া হয়, ব্রেন ড্যামেজ হয়, হিপোক্যাম্পাস, লিম্বিক সিস্টেম এগুলো সব ডিপ্রেস থাকে, মেমোরি লস এবং ব্রেন ডেথ নিয়ে পড়ে থাকে, হাত পা প্যারালাইসিস, শুধু তাকে থাকে, আর কিছু না। সো দের ইজ এই যদি এরকম হয়, কেউ যদি মনে হয় তো ইমার্জেন্সিতে আসছো, CPR সার্ভাইভাল, ইউ শুড অ্যাডমিট দ্য পেশেন্ট ICU। মাথা থাকবে এটা, হ্যাঁ, কারণ আমার ব্রেন অলরেডি থ্যালামাস, বেজাল গ্যাংলিয়া, কর্টেক্স সব ড্যামেজ হয়েছে, যার কারণে কিন্তু দেখবা রুগী অনেক সময়, আমার এরকম রুগী আছে সারা ICUতে 1 মাস কাটাইছে, কোনো জ্ঞান ট্যান ফিরে নেই, কিন্তু রুগী তার মারা যায়নি। তুমি হয়তো কার্ডিয়াক ভাস্কুলার রেসপিরেটরি সে উঠে আসছে, কিন্তু ব্রেন ডেথে বসে আছে। সো তাহলে আমি যদি এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট, তোমার জন্য ইম্পর্টেন্ট। একটা রোগী CPR নিয়ে বাসায় গেছে, হসপিটালে আসছে, এটা কি আসলে মারা যেতে পারে নাকি রিকভার করবে না? আমাদের কাছে অনেক কোশ্চেন আসে। তাহলে আমি কয়েকটা জিনিস দেখে বুঝবো যে আসলে এটা খারাপ, এটা মারা যাবে। একটা হচ্ছে সে মাল্টি অর্গান ফেলিওর, কিডনি দেখলে তুমি রিপোর্ট করলে AKI হয়ে বসে আছে, SGBT হাই, লিভার ধরে ফেলছে, ব্রেন ধরে ফেলছে, হার্ট নিজেকে ধরে ফেলছে, তাহলে কিন্তু এটা খারাপ। আর কয়েকটা জিনিস, যে রোগীর দেখবা CPR পাওয়ার পরে রোগী ICUতে গেছে, মাইক্রোনাস হচ্ছে ইনভলন্টারি মুভমেন্ট, মাসেল কন্ট্যাক্ট করছে, যদি দেখো একটা রোগী CPR পাইছে ICUতে আছে মাইক্রোনাস, এটা রিকভার সম্ভাবনা কম। মাইক্রোনাস হচ্ছে জার্কি মুভমেন্ট, মানে আমি ক্লাসে পড়াইছি, মানে যে ওয়ান গ্রুপ অফ মাসেল কন্ট্রাকশন হয় এরকম করে ঢাকে, তো সেটা হচ্ছে এই মাইক্রোনাস একটা। তুমি দেখলা তার কোনো পিউবিলারি কর্নিয়াল রিফ্লেক্স নাই। আমাদের কাছে পেশেন্টটা জিজ্ঞেস করে ICUতে, স্যার CPR পাইছে রোগীর অবস্থা কি? আমি যখন যদি দেখি কর্নিয়াল রিফ্লেক্স আর পিউবিলারি রিফ্লেক্স অ্যাবসেন্ট, আমরা বলি যেটা খারাপ। 3 নম্বর হচ্ছে প্ল্যান্টার, তুমি দেখলে অ্যাবসেন্ট অথবা এক্সটেন্সর, তার মানে বুঝবা তার কর্টিক্যাল সব ড্যামেজ হয়ে গেছে। আর বায়োকেমিক্যাল অনেক কিছু করে অনেকে, আর আমরা যেটা করি CT MRI করি,
হাইপোক্সিয়া ইনজুরি হলে ব্রেন যখন সাপ্লাই না পায় তখন কর্টেক্স আর মিডুলা আলাদা করা যায় না, দেখা যায় একটা গ্র্যানুলার শেপ, এটা বলে হাইপোক্সিক ইনজুরি। হ্যাঁ, সো আমরা এই সিটি স্ক্যান করে আমরা গ্রে হোয়াইট ডিফারেন্সিয়েশন লস হয়ে যায়। সো আর এগুলো হচ্ছে ইজি ফাইন্ডিং থাকে, এগুলো তোমার জানা দরকার নেই। সো এই কয়েকটা জিনিস মাইক্রোলসটা চেক করবা, আর পিপলটা দেখবে, প্ল্যান্টটা দেখা শেষ। আরটা হচ্ছে আমি সিটি আমরা এমআরআই করে ওই দেখবো হোয়াইট ম্যাটার কর্টিক্যাল কিছু বুঝে, এটা আমাদের সাবজেক্ট। তো ওই রোগগুলোকে আমরা দেখি, পরে সার্ভাইভ হইলেও খারাপ অবস্থা থাকে, এই জন্য আমরা 3 থেকে 5 মিনিটের মধ্যে ট্রাই করবো। আমার এই টাইমটার উদ্দেশ্য হচ্ছে এটা। ধরো তোমার একিয়া হইলো, সেটা তুমি রিকভার করার চান্স আছে ডায়ালিসিস করে, তাই তো। লিভার হইলো, এজিবিটি বাড়ছে, জন্ডিস, সেটাও রিকভার হয়ে যাবে। কিন্তু ব্রেন যে ড্যামেজটা হয়ে যাবে সেটা কিন্তু তুমি রিকভার করছো, উল্টা তারে সারা জীবনে বিছানায় বসাই দিছো। সো দিস ইজ দ্য লাস্ট স্লাইড, এই মানুষটি একজন এটা শুনবা এবং তোমরা এটা হওয়ার চেষ্টা করবা। পিছের সবাইকেও হার্ট হিরোতে পরিণত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে হার্ট হিরো কারা বা হার্ট হিরো কি জিনিস? হার্ট হিরো হচ্ছে সেই মানুষরা যখন আশেপাশে কোনো মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তখন কি করতে হবে তা জানে। হার্ট অ্যাটাক নিয়ে আমাদের অনেকেই কথা বলতে শুনি, কিন্তু আমরা কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে কিন্তু কথা বলি না। প্রতি বছর কার্ডিয়াক অ্যারেস্টে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ মারা যায়, প্রতি ঘন্টায় 26 জন। ভাবা যায় এই মুহূর্তে কোনো না কোনো মানুষ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা যাচ্ছে। বিশ্বাস করুন, হয়তো অনেক মানুষের জীবন বাঁচিয়ে যেতে পারে। হয়তো এই ভিডিওটা দেখার পরে আপনিও হার্ট হিরো হয়ে যেতে পারেন, কারণ আমাদের আশেপাশে অনেক হার্ট হিরো দরকার। আমি সিপিআর দিতে জানি, আমরাও জানি। আমি এই মেশিন চালাতে পারি, আমরাও পারি। পুরো ব্যাপারটা কি আপনার কাছে কনফিউজিং মনে হচ্ছে? আমি একটা উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার আশেপাশে কেউ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছে। ও এই মুহূর্তে আপনার আসলে কি করা দরকার? অ্যাম্বুলেন্স বা ডাক্তার ডাকবেন? অবশ্যই ডাকা উচিত, কিন্তু ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসার আগে রোগী মারা পর্যন্ত যেতে পারে। হার্ট হিরোর কাজ হচ্ছে তার ইমিডিয়েট অ্যাকশনের মাধ্যমে এই মানুষটাকে বাঁচিয়ে তোলা। পুরো ব্যাপারটাকে খুব দ্রুত করতে হবে। তাই চলুন একজন হার্ট হিরো থেকে শিখে নেই আমাদের কি করতে হবে। ভাই আপনি কি বলবেন এই মুহূর্তে আমাদের আসলে করণীয় কি? এই মুহূর্তে আমার প্রথম কাজ হচ্ছে আপনার কাছ থেকে সহায়তা চাওয়া এবং দেখা আমরা এই রোগীটার সিনটাকে সেভ করতে পারছি কিনা এবং আমি আর আপনি সেফ আছি কিনা। চলুন আমরা রোগীটাকে সোজাভাবে সরিয়ে দিই। স্টেপ 1 এর আগেও ভালো প্রেক্ষাপটে আমাদের যেটা করা উচিত, রোগী রেসপন্সিভ কিনা আমরা দুজন মিলে সেটা অ্যাসেস করা। এই শুনতে পারতেছো আমাকে? শুনতে পারতেছো? এরপর আমরা যেটা করতে পারি, তার নিঃশ্বাস হচ্ছে কিনা 1001, 1002, 1003, 1004, দেখুন বুক ওঠানামা করছে না এবং কোনো নিঃশ্বাস নেই। এখন আমরা ইমিডিয়েটলি সিপিআর শুরু করতে হবে। প্রথম 1 মিনিটের মধ্যে যেন শুরু করতে পারি, তার বাঁচার সম্ভাবনা 90%, আর 3 মিনিটের মধ্যে শুরু করা অবশ্যই প্রয়োজন। আমরা প্রতি মিনিটে 10% করে তার মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকে। এরপরে কাজ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিনে আরো কিছু লোকজন এঙ্গেজ করা। একজনকে আমি ডাকবো, ভাই আপনি অ্যাম্বুলেন্সে কল দেন, ভাই আপনি ডাক্তারকে কল দেন এবং আমাদেরকে এলাকাটা ঘিরে ফেলতে সাহায্য করেন যেন আমরা সঠিকভাবে সিপিআর প্রদান করতে পারি। এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে 7টা সাথে খুলে ফেলতে হবে সিপিআর দেওয়ার জন্য এবং আপনার আইডেন্টিফাই করতে হবে চেস্টের যেখানে বোনটা শেষ হয়ে গেছে ট্রায়াঙ্গেলটা তার 4 আঙ্গুল উপরে আপনার তালুটা রাখতে হবে এবং হাতটা ক্লাস করতে হবে। তালুটা এখানে রাখছি আমি, উপরে অ্যাঙ্গেল ফরওয়ার্ড। আমি সিপিআর দেওয়ার জন্য করবো 1 2 3 4 দিয়ে দেবো। আমি যখনই 1 2 3 4 বলছি আপনি প্রতিটা কাউন্টের সাথে 1 30 মিনিট বলে আমাকে জানাবেন। রেডি? 1 2 3 4 1 2 3 4। এরপর স্টেপটা হচ্ছে পেশেন্টের চিন আপ করে লিখবে। চিন করবা, নাক নোজ কিন্তু ধরে রাখতে হবে, নোজটা ক্লোজ। 2 ইঞ্চি ডাববে, হ্যাঁ 30 বার হবে। বিভিন্ন রিসার্চ এবং পত্রপত্রিকার নিউজ মতে আমাদের দেশে যে পরিমাণ মানুষ মারা যান তার মধ্যে প্রায় 30 থেকে 34% মানুষ মারা যান কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে। এবং সঠিকভাবে যদি সিপিআর দেওয়া সম্ভব হয় তাহলে লাখো মানুষের জীবন বাঁচানো সম্ভব। সঠিকভাবে সিপিআর এর সাথে যদি আমরা এই মেশিনটাকে ব্যবহার করতে পারি তাহলে বাঁচার সম্ভাবনা আরো 3 গুণ বেড়ে যায়। কিন্তু এই মেশিনটা কি? এই মেশিনটি হচ্ছে AED। AED মেশিন কি চলুন আপনাকে বুঝিয়ে দিই। আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন অনুযায়ী এই AED মেশিন যে কোনো জনপ্রিয় এলাকার 3 থেকে 5 মিনিটের ডিসটেন্সে থাকা উচিত, ঠিক যেন ফায়ার এক্সটিংগুইশার ইকুইপমেন্টের মতো। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই মেশিনটি হার্ডলি আমাদের বিভিন্ন ফ্যাক্টরি ইউনিভার্সিটিতে দেখতে পাওয়া যায়, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। আমি এখন আছি জেফ্রিডেল ইউনিভার্সিটির সিকিউরিটি কন্ট্রোল রুমে। বুঝতেই পারছেন ওরা সিকিউরিটির ব্যাপারে কতটা সচেতন। পাশাপাশি আমি দেখলাম এখানে খুব সুন্দর করে একটি AED মেশিন রাখা আছে। বুঝতেই পারছেন তারা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য রেডি। আপনার মনে হতে পারে এই ধরনের মেশিন চালানোর জন্য হয়তো স্পেশাল মেডিকেল ট্রেনিং এর দরকার হয়।
কিন্তু আমার তা মনে হয় না এই আপু এই জিনিসটাকে চালাতে পারেন। আমি এই মেশিনটি ব্যবহার করতে পারি এবং এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ, কারণ এটি বানানোই হয়েছে এমন ভাবে যেন যে কোনো ইমার্জেন্সি মোমেন্টে যে কোনো মানুষ সহজে এটি ব্যবহার করতে পারে। আমার মনে হয় একজন হার্ট হিরো হতে হলে কিভাবে সঠিকভাবে সিপিআর দিতে হয় এবং কিভাবে এইডি মেশিন চালাতে হয় এটি আমাদের সবারই শেখা উচিত এবং সবারই হার্ট হিরো হওয়া উচিত। তাহলে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারবো। কিন্তু কথা হচ্ছে এই ধরনের এইডি মেশিন আপনি কোথায় পাবেন? যাই হোক, এটা হচ্ছে উনি অ্যাড করেছে আসলে নিজের মানে এইডি মেশিন বিক্রি করার জন্য। আমি একটু নিয়েছি। তো তোমরা কি হার্ট হিরো হবে নাকি? ঠিক আছে, আজকের আমার প্রেজেন্টেশন এই পর্যন্ত শেষ। অনেক বড় প্রোগ্রাম আজকে। এরপরে সুজনের ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমাদের সেলিম সাহেব স্যার আছে, উনি যদি তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে এরপরে। তো কোনো কোশ্চেন থাকলে বলো। বেশি জটিল লাগছে? আমি অনেক কমপ্লেক্স, এগুলি আপনি ইসিজি দেখা লাভ নেই। যেটুকু দরকার আজকের যে উদ্দেশ্য, এই 4টা ইসিজি এবং এটুকু জানলেই হবে আমার থিওরিটিক্যালি। আর স্যার যদি কিছু অ্যাড করেন, আমি এই জন্য স্যারকে আগে আসতে বলছি, প্রেজেন্ট ধন্যবাদ। তো স্যার যদি অ্যাড করে লাস্টে অ্যাড করবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, বা স্যার আমার সাথে হেল্প করতে পারে। এনি কোশ্চেন? আর যদি মনে করো না লাস্টে লিখে রাখবা, পরে একবারে অ্যান্সার দেবো, সেটা আমরা লাস্টে করবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই ভিডিও বা লেকচার দেখার পরে তোমার কোনো এরকম কোনো কোশ্চেন কাজ করছে যেটা আসলে আমি ক্লিয়ার হয়নি, সেটা বল যদি কোনো কোশ্চেন থাকে। তোমরা দুজন বুঝছো? তোমরা দুজন ও বুঝেছো? যেটা ওইটা তো জানো সবই, বাট আমার বেসিক কথা হচ্ছে 4টা ইসিজি জানতে হবে, সিপিআরটা কি জানতে হবে, কতটুকু দিবা সেটা জানতে হবে, কোথায় দিবা জানতে হবে, এটুকু যাতে মিস। আজকে উদ্দেশ্য এটাই। আর হচ্ছে এইডি মেশিন যে লাগবে, এটা ইম্পর্টেন্সটা বোঝার জন্য আজকে ভিডিওগুলো অ্যাড করছি এবং সিপিআরটার জন্য আমরা অ্যাড করছি, মানে এই জন্যই আর কি। কোনো কোশ্চেন নেই? যদি কোশ্চেন যদি না থাকে আমি সেলিম স্যারের কাছে যাবো, যেন আমার কোনো প্রেজেন্টেশনের কোনো যদি ভুল থাকে, বিকজ অফ অথবা কোনো কিছু অ্যাড করতে চান, অথবা মনে হয় আপনার এক্সপিরিয়েন্স ইন সিসিও ইন লাস্ট 20 years আপনি আমার যদি একটু শেয়ার করেন তাহলে আমি খুশি হব।